ঠিক আছে। তো আমাদের আসলে টেক্সট বুক এখানে একটু দেখেন, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি টেক্সট বুকে। তো টেক্সট বুকটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিব, বই দুটো। তো এখানে আমরা হচ্ছে দুইটা বই আসলে ফলো করব। আমি এটা ফলো করব না, নিচে যেটা লেখা আছে এটা আমি ফলো করব না। একটা বই হচ্ছে ক্যানেডি, ওইটা আমরা মেইনলি ফলো করব। আর আরেকটা বই হচ্ছে এই যে প্রথমে এখানে যেটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রথমে যে বিপি লাথির যে বইটা দেওয়া আছে সেইটা আমরা ফলো করব। ঠিক আছে। তার মানে এখানে আমাদের আসলে দুইটা বই আমরা ফলো করতে চাচ্ছি। একটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে মডার্ন ডিজিটাল এবং অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, এবং এটা রাইটার হচ্ছে লাথি। এটার একটা বই আচ্ছা, বলছি তো মোবাইল বন্ধ করে দিস। এটা কি? একটা মোবাইল বন্ধ করে দিস যার রে। থেকে নয়েজ এটা আসতেছে কি তিনি নিজ দেখে আমার দায়িত্বে মিউট সকাল থেকে করেন। এখনো কথা আছে দেখে লাগে। আমার লাগে ভালো নিজে নিজের নিজে সময় দিতে পারছি না বহুত কথা করে। এই মাসুম ভাই। হ্যাঁ। তো দেখেন, তো আমরা হচ্ছে যে যেটা হচ্ছে দুইটা বই ফলো করব। একটা বই হচ্ছে ক্যানেডির, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করব সফট কপি, সমস্যা নেই। আর একটা বই হচ্ছে লাথি, সেটাও আমি আপনাদেরকে সফট কপি প্রোভাইড করব। তো ওভারঅল আমাদের আসলে বেশি পড়া হবে ক্যানেডির বইটা। ঠিক আছে। তো আমি আপনাদের এই ক্লাস শেষে এই স্লাইডটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের এই কোর্সটা পড়তে গেলে আসলে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা লাগে, বা কি কোন কোর্সের নলেজটা লাগে, সেটা হচ্ছে যে আমার কন্টিনিউয়াস সিগন্যালস এবং লিনিয়ার সিস্টেমটা অনেকাংশে লাগবে। তো খুব একটা বেশি আসলে লাগে না, আমরা এমনিও পারবো। আশা করি আপনারা লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এখন এই যে দেখেন, আমরা আসলে কি কি জিনিসগুলো নিয়ে পড়বো। বেসিক কম্পোনেন্টস অফ কমিউনিকেশন সিস্টেম, এই স্লাইডে আমরা মেইনলি বেসিক কম্পোনেন্টস অফ কমিউনিকেশন সিস্টেম নিয়ে কিছু আলোচনা করা হবে। তারপরে মডুলেশন টেকনিক জাস্ট হালকা করে কথাবার্তা বলা হবে, মডুলেশনের জন্য আলাদা স্লাইডস আছে বা নোট আছে, এবং এগুলো নিয়ে আমরা আসলে ডিটেলসে পড়াশোনা করব, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে আলোচনা করব, বাট এইখানে খুবই অল্প আলোচনা করবে, খুবই অল্প, যেটা আসলে আমরা স্কিপ করে যাব, কারণ আমরা তো মডুলেশন টেকনিক পড়ার জন্য আমাদের আলাদা ডেডিকেটেড স্লাইড থাকবে। তারপরে হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্যামিলি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। এবং এই স্লাইডে মেইনলি যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে নয়েজ এবং লিমিটেশন ইন কমিউনিকেশন সিস্টেম। আমাদের মেইনলি এখানে নয়েজ এবং আদার যে লিমিটেশনস গুলো আছে কমিউনিকেশন সিস্টেমের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরুতেই বললাম যে বেসিক কম্পোনেন্টস অফ এ কমিউনিকেশন সিস্টেম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কি এখানে একটা কমিউনিকেশন সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ব্লক ডায়াগ্রামটা? স্যার, জি স্যার, টাইম আছে। আচ্ছা। তো এখানে দেখেন, প্রশ্ন যদি হয় যে আপনাকে বলা হয়েছে যে আপনি জেনারেলাইজড কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আঁকেন, তাহলে এটা আঁকতে হবে। কি বললাম? জেনারেলাইজড। যদি আপনাকে জেনারেলাইজড কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলা হয়, তাহলে এটা আঁকতে হবে। আর যদি বলা হয় যে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আঁকেন, তাহলে আমি ওইটা আপনাদেরকে আলাদা করে দেখাবো, তখন সেটা এটা হবে না। আর যদি বলা হয় ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, তাহলে ওটার জন্য আলাদা আছে। কিন্তু এইটা হচ্ছে আমাদের জেনারেলাইজড ব্লক ডায়াগ্রাম। যেমন এখানে দেখেন, এই যে ব্লক ডায়াগ্রামে এখানে বেশ কিছু আপনার কম্পোনেন্টস গুলো বলা আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে। ব্যাখ্যাগুলো পরে স্লাইডে দেওয়া আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিব। তা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এইখানে প্রথমে যে কথাটা আছে সেটা হচ্ছে সোর্স। এই সোর্স মানে কি? এই সোর্সটা হচ্ছে আপনার সেইটা যেখান থেকে আপনার কি প্রডিউস হচ্ছে, সাউন্ড প্রডিউস হচ্ছে। যেখান থেকে আপনার সাউন্ড প্রডিউস হচ্ছে সেটাকে আমরা সোর্স বলতেছি। যেমন ধরেন আপনি কথা বলতেছেন, আপনি কথা বলতেছেন, তাহলে আপনি এখানে সোর্স হিসেবে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আপনি মোবাইলে গান চালায় রাখছেন, বা আপনি সূরা শুনতেছেন মোবাইলে, তাহলে কি মোবাইল থেকে আপনার সাউন্ড প্রডিউস হচ্ছে, তাহলে মোবাইল সেক্ষেত্রে আপনার সোর্স হিসেবে কাজ করবে। ঠিক আছে। ধরেন আপনি মেসেজ করতেছেন, সেক্ষেত্রে মোবাইলে আপনি কি করতেছেন, মেসেজ কিন্তু আপনার টেক্সট টেক্সট আকারে যায়, মানে ডিজিটাল যে ডাটা সেইভাবে যায়। তাহলে এই যে মেসেজটা তা আপনি কিভাবে করতেছেন, টেক্সট মেসেজিং, তাহলে সেটাও কিন্তু আপনার সেক্ষেত্রে সোর্স। তাহলে আমরা এখানে বলতেছি যে আসলে মেইনলি যে আপনার সাউন্ড প্রডিউস করতেছে বা ইনফরমেশন জেনারেট করতেছে, সেটাকে আমরা কি বলতেছি, সোর্স বলতেছি। বুঝা গেছে? জি স্যার। তার মানে আলটিমেটলি আপনার সোর্স থেকে কি হবে, ইনফরমেশন জেনারেট হবে। সোর্স থেকে আপনার ইনফরমেশনটা জেনারেট হবে। এরপর দেখেন এই ইনফরমেশনটা কোথায় চলে যাবে, ইনফরমেশনটা চলে যাবে এই যে ট্রান্সমিটারে।
এখন দেখেন ট্রান্সমিটার কি জিনিস। এখন আপনি একটু চিন্তা করেন যে আপনার মোবাইলেও আপনি দেখবেন, হয়তো বা আপনি বাইরে থেকে দেখতে পারতেছেন না, কিন্তু প্রত্যেকটা মোবাইলেই ট্রান্সমিটার এবং রিসিভার আছে। আপনি যদি নেটে সার্চ দিয়ে ফেলেন, সার্চ দিয়ে যদি দেখেন যে আপনি মোবাইলের যে সার্কিটটা আছে সেটা যদি টোটাল একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে চান, তাহলে আপনি নেটে অহরহ পাবেন এবং সেখানে আপনাকে আলাদা করে দেখাই দিবে কোনটা আমার ট্রান্সমিটারের জন্য এবং কোনটা রিসিভারের জন্য। অথবা আপনি যদি কোনো সময় মোবাইল ঠিক করার জন্য মেকানিশিয়ানের কাছে যান, এবং সেক্ষেত্রে যদি আপনি ওনাকে বলেন যে ভাইয়া আমাকে একটু ট্রান্সমিটার এবং রিসিভারটা দেখাবেন সার্কিটের, তাহলে সে আপনাকে দেখাই দিবে, যদি সে মোবাইলটার ভিতরে সার্কিটটা খুলে আর কি। তো সে এখন তখন ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন। কিন্তু আমাদের মোবাইলে ট্রান্সমিটার এবং রিসিভারের যে হাইটটা সেটা খুবই ছোট, এই জন্য আপনি বাইরে থেকে দেখতে পারেন না। কিন্তু আগে যখন ছিল, তখন আজ থেকে 20 বছর পূর্বে যদি যখন মোবাইলগুলো ছিল, সেগুলোতে দেখবেন যে বেশ ভালো রকমের একটা বড় সড়ো অ্যান্টেনা থাকতো। তো যাই হোক, আমাদের আসলে এখন অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা সেই ট্রান্সমিটার বা অ্যান্টেনার যে সাইজগুলো আছে সেগুলোকে আমরা রিডিউস করতে পারছি। এবং সেই অ্যান্টেনা যে আমাদের কমে গেছে, এটার পিছনে অনেকাংশে দায়ী হচ্ছে আমাদের, ওই যে আমরা বললাম মডুলেশন পড়বো আলাদা করে। তো অনেকাংশে দায়ী হচ্ছে আমার মডুলেশন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা পড়বো পরে, সমস্যা নাই। তো এই মডুলেশন করার ফলেই আপনার হচ্ছে কি, আলটিমেটলি এই যে অ্যান্টেনার যে হাইটটা সেটা কমায় ফেলা পসিবল হয়েছে। কিভাবে পসিবল হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো, এবং একটা এক্সাম্পলও থাকবে যাতে করে আসলে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আপনার যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে বা যে ইনফরমেশনটা জেনারেট হচ্ছে, সে ট্রান্সমিটারে যাচ্ছে। তো ট্রান্সমিটার কি করবে, সেই যে আপনার সেই ট্রান্সমিটারের মধ্যে আপনার কি হয়, মডুলেশন হয়। এটা একটু মনে রাখতে হবে, ট্রান্সমিটারের মধ্যে আপনার মডুলেশনটা হয়ে থাকে। ট্রান্সমিটারের মধ্যে মডুলেশন হয়, এবং আর যদি কোনো আপনার সিগন্যাল প্রসেসিং এর দরকার পড়ে, সেগুলো হয়ে থাকে। ঠিক আছে, ট্রান্সমিটারের মধ্যে আপনার মডুলেশন টেকনিক হয়। আর যদি সিগন্যালের কোনো ধরনের প্রসেসিং এর দরকার পড়ে, তাহলে সেটাও আপনার এই ট্রান্সমিটারের মধ্যে হয়ে থাকে। এবং এই সব সিগন্যালের উপরে আপনার মডুলেশন বা অন্যান্য আপনার প্রসেসিং করার পরে ট্রান্সমিটারটা কি করে, সে সিগন্যালটাকে ট্রান্সমিট করে। এখন সিগন্যালটা যখন ট্রান্সমিট করতে যাবে, সে কিন্তু একটা মিডিয়াম বা চ্যানেল ব্যবহার করবে। ধরেন আপনি যখন মোবাইলে কথা বলতেছেন, তখন কিন্তু আপনার যে সাউন্ড বা যে ইনফরমেশনটা, সেটা কিন্তু এয়ার ইউজ করতেছে, এয়ার। আপনি মোবাইলে যখন ওয়্যারলেস মাধ্যমে কথা বলতেছেন, আমাদের আগে কিন্তু ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইনের পিছনে দেখবেন তারগুলো কানেক্টেড ছিল একটা একটা স্টেশনের সাথে, একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা স্টেশন থাকতো। এবং প্রত্যেকটা টিএনটি বা ল্যান্ডলাইন থেকে আপনার তারগুলো ওই স্টেশনে যাইতো। তো ওই সব ক্ষেত্রে আপনার যে মিডিয়ামটা ব্যবহার করতো সেটা হচ্ছে কি, কেবল বা ওয়্যার, অথবা কি কন্ডাক্টর। মানে তখন সেই ইনফরমেশনটা আপনার তারের মাধ্যমে যাইতো। আপনি অনেক সময় দেখবেন সাবমেরিনের ক্ষেত্রে বা পানির নিচে যে স্টেশনগুলো থাকে, অনেকাংশে সেগুলো আপনার যেগুলো আছে ওয়াটার ওয়াটার ইউজ করে থাকে মিডিয়াম হিসাবে। অথবা কি করে থাকে, অপটিক্যাল, যে আপনি দেখবেন লেটের লাইন ইউজ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। আবার আন্ডারগ্রাউন্ড ওয়াটারে যদি আপনার কমিউনিকেশন সিস্টেমটা বিল্ড করা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় এই অপটিক্যাল ফাইবারটা ইউজ করতেছে। এবং অপটিক্যাল ফাইবারে কিন্তু আপনার আলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার যে সিগন্যালটা সেটা ট্রান্সমিট হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনি যখন সিগন্যালটা ট্রান্সমিট করবেন, তখন একটা চ্যানেল লাগবে বা মিডিয়াম লাগবে, সেটা হইতে পারে ওয়্যার বা এয়ার অথবা কেবল। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনারা আগে পড়ে আসছেন, যে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম, ঠিক আছে, VACCUM, ভ্যাকুয়াম, এর মানে হচ্ছে আপনার বায়ু শূন্য জায়গা, মানে এখানে আপনার বায়ু শূন্য জায়গা। ঠিক আছে, এখানে কোনো বাতাস থাকে না। একটা জিনিস মনে রাখবেন, যে বায়ু শূন্য বা ভ্যাকুয়াম জায়গা, যেখানে আসলে কোনো কিছু নাই, একদম খালি জায়গা, মানে এখানে কোনো মিডিয়াম নাই, তাহলে ওইসব জায়গায় কিন্তু আপনি কখনোই এই সাউন্ডটা ট্রান্সমিট করতে পারবেন না। কারণ আপনার যে সাউন্ড যেটা আছে বা শব্দ, শব্দ আপনার ট্রান্সমিট করতে গেলে অবশ্যই অবশ্যই একটা মিডিয়াম লাগবে। সেটা হইতে পারে কেবল অথবা এয়ার বা ওয়াটার, অথবা অন্য যে কোনো কিছু, কিন্তু অবশ্যই আপনার কি লাগবে, একটা মিডিয়াম লাগবে। মিডিয়াম ছাড়া বা ভ্যাকুয়ামে আপনি সাউন্ড ট্রান্সমিট করতে পারবেন না। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এইটা যখন আপনার
সিগন্যালটা ট্রান্সমিটার ট্রান্সমিট করবে তখন সেটা চ্যানেল ইউজ করবে। তারপর ওই ট্রান্সমিটের যে সিগন্যালটা, সেই ট্রান্সমিটার সিগন্যালটাকে রিসিভ করবে এখানে রিসিভার। তো এখানে যেমন ধরেন এইখানে মূলত রিসিভারে যে কাজটা হয় সেটা হচ্ছে আপনি ট্রান্সমিটারে যে কাজটা করে তার উল্টা। ঠিক আছে? তো এখানে আপনার যদি ট্রান্সমিটারে মডুলেশন হয়ে থাকে, রিসিভারে অ্যাকচুয়ালি আপনার হয় ডিমodulation। রিসিভারে হয়ে থাকে আপনার ডিমodulation। আচ্ছা, এবং এখান থেকে আপনার হচ্ছে যখন আপনার এখানে মডুলেশন করে ট্রান্সমিটার, তো মডুলেশনের জন্য আসলে দুইটা সিগন্যাল দরকার পড়ে। একটা হচ্ছে আপনার মেসেজ সিগন্যাল, যেটা আসলে আমাদের মেইন সিগন্যালটা, এবং এর সাথে আরেকটা সিগন্যাল মিক্স করা হয় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল। এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি আপনার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির তুলনায় অনেক বেশি। ধরেন বেশি আপনার, থাকে স্যার। হ্যাঁ, আর আপনার যদি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি আপনার হার্জের রেঞ্জের হয়, আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যাট লিস্ট কিলো হার্জ রেঞ্জের হয়ে থাকে। তো যাই হোক, এখানে আপনার মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মিক্সিং করে আপনার মডুলেশনটা করা হয়। রিসিভার কি করে? তার উল্টা কাজ করে, ডিমodulation করে। তার মানে আপনার ওই যে সিগন্যালটা সে রিসিভ করলো, ওইখান থেকে সে আপনার মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার এই দুইটাকে সে আলাদা করে ফেলবে, এবং এই ক্যারিয়ারটাকে সে বাইপাস করে দিবে। এবং যেটা আসলে আমাদের মেইন দরকার মেসেজ সিগন্যাল, সেই মেসেজ সিগন্যালটা আপনার সে কোথায় পাঠায় দিবে, যেখানে আমার আসলে অ্যাকচুয়ালি ওই মেসেজ সিগন্যালটা দরকার, সেখানে পাঠায় দিবে। দ্যাট মিনস ডেস্টিনেশনে পাঠায় দিবে। ধরেন আপনার মেসেজ সিগন্যালটা আপনি শুনতে চাচ্ছেন, তার মানে তখন সে কি করবে? ওই সিগন্যালটাকে সে লাউড স্পিকারে পাঠিয়ে দিবে, এবং লাউড স্পিকারে পাঠিয়ে দিলে কি হবে? ওই সিগন্যাল অনুযায়ী আপনি সাউন্ড শুনতে পারবেন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখেন তাহলে আমাদের কিন্তু এই যে বেসিক যে কম্পোনেন্টসটা আছে, দ্যাট মিনস আপনার ব্লক ডায়াগ্রাম অফ এ কমিউনিকেশন সিস্টেম, এটা কিন্তু আমাদের পড়া হয়ে গেল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা যে এখন একটু নেক্সটটাতে যাই। তো এখানে আমি আপনাদেরকে যে ডিটেলস গুলো বললাম, হ্যাঁ, সেই ডিটেলস গুলো আসলে এখানে বলে দেওয়া আছে। আমি আপনাদেরকে এতক্ষণ মুখে যে কথাগুলো বলছি বোঝানোর জন্য, সেগুলো এখানে ডিটেলসে বলা আছে। যেমন এখানে দেখেন প্রথমে সোর্স, এই সোর্সটা নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। তো সোর্স এখানে কি? যে সোর্স বলতে আমরা আসলে বুঝি যেখান থেকে আপনার আসলে ডেটা বা ইনফরমেশনটা কি হচ্ছে, জেনারেট হচ্ছে। যেমন সেটা হতে পারে ভয়েস বা মিউজিক বা পিকচার বা ভিডিও, অথবা যে কোনো ধরনের ডেটা ফাইল। এটাই আপনার সোর্স। এরপরে যে ট্রান্সমিটারটা কি করে? এই যে আমরা বলছিলাম সিগন্যালের প্রসেসিং করে এবং মডুলেশনটা করে, এখানে সেটা বলা আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন কি বলা হচ্ছে, যে একটা মিউজিক সিগন্যালকে আপনার কনভার্ট করা হয়েছে ট্রান্সমিশনের জন্য, কিন্তু সেক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করা হয়েছে। ওই যে আমি বললাম অনেক ধরনের মডুলেশন আছে। অ্যানালগ সিগন্যালের জন্য অ্যানালগ মডুলেশন টেকনিক ইউজ করা হয়, ডিজিটাল সিগন্যাল গুলোর জন্য ডিজিটাল মডুলেশন টেকনিক ইউজ করা হয়। এখন অ্যানালগ মডুলেশন টেকনিক গুলোর মধ্যে আছে তিনটা মেইনলি। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম, একটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম, আরেকটা হচ্ছে ফেজ মডুলেশন বা পিএম। এবং এখানে আপনার যে সিগন্যালটা যে মডুলেশন টেকনিকে ইউজ করা হয়েছে সেটাকে বলছে যে ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হয়েছে, এই জন্য এটাকে এফএম বলতেছি। এবং আপনি দেখবেন, আপনি যদি মোবাইলে রেডিও শুনেন, ওইখানে একটা কথা আছে না, দেখবেন এফএম রেডিও লেখা থাকে না? জি স্যার। এর মানে হচ্ছে যে আপনার ওই যে স্টেশনগুলো যে থাকে, সেই স্টেশনগুলো থেকে আপনার যে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে, সেই ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার যে মডুলেশন টেকনিকটা তারা ফলো করতেছে, সেটা হচ্ছে কি? এফএম, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করতেছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা নেক্সট টপিকে যাই। এইটাকে আমরা স্কিপ করব, হ্যাঁ। এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের একটা গ্রাফ দেওয়া আছে। এইটা আমরা এখন পড়বো না, যখন আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ডিটেলস আলোচনা করব তখন আমরা দেখব। তখন আপনি এখানে তখন আপনি এই ফিগারটার মানে বুঝবেন। ঠিক আছে? যখন আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়বো তখন আপনি এই গ্রাফ দেখে নিতে পারেন, তখন আপনি খুব ইজিলি এটা বুঝতে পারবেন। তো আমরা এখন আপাতত এটা স্কিপ করব। এরপরে দেখেন চ্যানেল নিয়ে কথাবার্তা বলছে। এখানে চ্যানেলে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমি আপনাদেরকে মুখে বলছি। যেমন কেবল হইতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু হইতে পারে, এয়ার হইতে পারে। ঠিক আছে? এখানে ফ্রি স্পেস বলতে আপনার এয়ার বোঝানো হয়েছে, এয়ার। ফ্রি স্পেস বলতে আপনার বায়বীয় মাধ্যম বা এয়ার বোঝানো হয়েছে, এছাড়া আর কিছু না। এবং এখানে আপনার কিছু ছবি দেওয়া আছে যাতে করে আপনি চ্যানেল নিয়ে একটু মানে দেখতে পারেন। যেমন এখানে আমার একটা তার দেওয়া আছে, এবং তারের মধ্যে
এখানে তারটা যেটা সেটা হচ্ছে কপারের তৈরি, যে কপারের যে কন্ডাক্টরটা হচ্ছে কপারের, এবং এটার মধ্যে দিয়ে আপনার 1 মেগাহার্জের সিগন্যাল পাস হইতে পারে, এই জন্য এখানে লিখে রাখছে 1 মেগাহার্জ। এইটা যে একটা কেবল দেখানো হয়েছে, এটার নাম হচ্ছে আপনার কোএক্সিয়াল কেবল, এবং এটার মধ্যে দিয়ে আপনার 100 মেগাহার্জের সিগন্যাল আপনি পাস করাইতে পারবেন। এবং এখানে দেখেন একটা এখানে আপনার একটা স্টেশন দেওয়া আছে। এই যেখানে স্টেশনের কথা উল্লেখ আছে, এখানে হচ্ছে মাইক্রোওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি, এবং এটা কিন্তু গিগাহার্জ রেঞ্জের। এখান থেকে আপনার গিগাহার্জ রেঞ্জের যে সিগন্যাল গুলো আছে সেগুলো আপনার জেনারেট হচ্ছে। এরপর একটা অপটিক্যাল ফাইবার দেওয়া আছে, এই অপটিক্যাল ফাইবারের সাহায্যে আপনি টেরাহার্জ রেঞ্জের সিগন্যাল পাস করাইতে পারবেন। এবং এখানে যদি আপনি একটু খেয়াল করে থাকেন, এখানে একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দেখেন এরকম অনেকগুলো সেপারেট সেপারেটে যে আপনার চ্যানেল থাকে, যার মধ্যে দিয়ে আসলে আপনার আলোগুলো পাস হইতে পারে, দ্যাট মিনস ইনফরমেশনটা পাস হইতে পারে। এরপরে যে বেসিক কম্পোনেন্টস এর মধ্যে ছিল আপনার রিসিভার, সেই রিসিভার নিয়ে আমরা কথা বলছি, এবং সেখানে আপনার ডিমোডুলেশন হয়, এবং এগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তাগুলো বলে ফেলছি। এরপর আসলে আমরা চলে আসতেছি যে কমিউনিকেশন সিস্টেমে আসলে আমাদের কি কি চ্যালেঞ্জ গুলো থাকে। একটা কমিউনিকেশন সিস্টেমে কি কি চ্যালেঞ্জ গুলো থাকে, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ এবং ইন্টারফেস। এই জিনিসগুলো আসলে দেখতে পাওয়া যায়। তো এগুলো আসলে কি, ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালের আপনার হচ্ছে হাইস্ট যে অ্যামপ্লিচিউডটা সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম দিকেও 5 এবং নেগেটিভ দিকেও আপনার 5। তো এখন যদি আপনি ধরেন এই সিগন্যালটা আপনি কোনো একটা ডিভাইসের মধ্যে দিয়ে পাস করার ফলে আপনার সিগন্যালের এই যে পিক যে সেটা উভয় দিকে আপনার কমে গেল, তাইলে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে তখন আমরা বলে থাকি অ্যাটেনুয়েশন। এই সিগন্যালের অ্যাটেনুয়েশন ঘটছে, দ্যাট মিনস অ্যামপ্লিচিউড কমে গেছে। আর যদি আপনার এই যে মেইন যে সিগন্যাল সেটা 5 এবং কোন একটা ডিভাইসের মধ্যে দিয়ে পাঠানোর পরে তার এই যে অ্যামপ্লিচিউড, পিকের যে অ্যামপ্লিচিউড সেটা যদি আপনার বেড়ে গেল, তাহলে তখন আমরা এটাকে কি বলে থাকি, অ্যামপ্লিফিকেশন হয়েছে, মানে বর্ধিত হয়েছে, সিগন্যালের অ্যামপ্লিচিউড বেড়ে গেছে। এই জন্য তখন আমরা এটাকে বলে থাকি অ্যামপ্লিফাই হয়েছে সিগন্যালটা, অ্যাম্পলি অ্যামপ্লিফাই হয়েছে। আর এটাকে আমরা বলি সিগন্যালের অ্যাটেনুয়েশন ঘটছে। এই যেটা তো মেইন সিগন্যাল, এখানে আসলে লিখবো না অ্যাটেনুয়েশনটা, এখানে লিখবো। এখানে আসলে বলো যেহেতু মেইন সিগন্যাল থেকে মেইন ভ্যালু কমে গেছে, তাহলে আমরা এটাকে বলবো যে এই সিগন্যালের অ্যাটেনুয়েশন ঘটছে, মানে ম্যাগনিটিউডটা কমে গেছে বা স্ট্রেনথটা কমে গেছে। তো এইটা গেল অ্যাটেনুয়েশন। এরপরে হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন বলতে কি বোঝায়, ডিস্টরশন বলতে কিন্তু আপনার এই ম্যাগনিটিউড কমানা। ভেঙে যাওয়া স্যার। আহ, ভেঙ্গে না, আসলে আমরা তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তেছি, তো ওইভাবে আমরা বলি। সিগন্যাল স্যার। যেমন দেখেন এখানে যদি আপনার নয়েজ আসে। নয়েজ আলাদা আমাদের আমি বলতেছি দেখেন। তো এইটা হচ্ছে আপনার, এটা ছিল মেইন সিগন্যাল। তো মেইন সিগন্যাল থেকে আপনার যদি মান কমে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা বলতেছি অ্যাটেনুয়েশন। তাহলে আসলে আমার ডিস্টরশনটা কি, ধরেন আপনার সিগন্যাল হচ্ছে এরকম একটা সাইন ওয়েভের ছিল, এখন ডিস্টরশন বলতে আপনার এই যে সিগন্যালটা দেখতে যেরকম ছিল আপনার শেপটা চেঞ্জ হয়ে গেছে, এখন ধরেন আপনার সিগন্যালের শেপটা এরকম হয়ে গেছে। সেটা অনেক কারণে হইতে পারে। তাহলে কি সিগন্যালের চেহারা চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি সিগন্যালের যে শেপটা, সেই শেপটা আপনার চেঞ্জ হয়েছে। তার মানে এই ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকবো ডিস্টরশন। বুঝা গেছে? বুঝতে পারছেন কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে মান যদি কমে যায় আমরা বলে থাকবো অ্যাটেনুয়েশন, আর যদি সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাটেনুয়েশন বলবো না, সেক্ষেত্রে আমরা বলে থাকবো ডিস্টরশন। এরপরে হচ্ছে নয়েজ। ধরেন আপনি যখনই কোনো একটা সিগন্যালকে কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে পাঠাবেন, তখন ধরেন একটা সিগন্যালকে আপনি চ্যানেলে, এটা হচ্ছে আমাদের চ্যানেল, তো যখনই আপনি কোনো একটা সিগন্যালকে চ্যানেলের মধ্য দিয়ে পাঠাবেন, ওই চ্যানেলের জন্য আপনার কিছু নয়েজ এটা আপনার থাকবেই, যে চ্যানেলের জন্য আপনার আসলে ওই মেসেজ সিগন্যালের উপরে আপনার কিছু আনওয়ান্টেড যে সিগন্যাল, কি বললাম, কিছু আনওয়ান্টেড সিগন্যাল মেসেজ ওই চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার কারণে কিছু আনওয়ান্টেড সিগন্যাল আপনার ওই মেসেজ সিগন্যালের সাথে অ্যাড হয়ে যাবে, এবং এই আনওয়ান্টেড সিগন্যালটাকে আমরা বলতেছি নয়েজ। এবং এই প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আপনার কম বেশি নয়েজ আছে। কোনো চ্যানেলের জন্য আপনার নয়েজের পরিমাণটা বেশি, আবার কোনো চ্যানেলের জন্য আপনার নয়েজের পরিমাণটা কম। বুঝা গেছে? এটা কিন্তু চ্যানেলের জন্য হবে। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা,
এরপরে আসলো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সটা কি? ইন্টারফারেন্সটা আমরা যদি বলি বাংলা কথায়, সেটা হচ্ছে নাক গলানো। আমরা নিজেরটা নিয়ে না ভেবে অন্যর জিনিস নিয়ে আমরা নাক গলাচ্ছি। তো এখন তাহলে আসলে কমিউনিকেশনের ভাষায় ইন্টারফারেন্সটা কি? কমিউনিকেশনের ভাষায় যেমন ধরেন, আপনার এখান থেকে, এটা হচ্ছে আপনি কমিউনিকেশনে যে কেবলটা গেছে, ঠিক আছে, সেটা আপনার টেলিফোন বা টিএনটি লাইন থেকে গেছে যে লাইনটা, ধরেন এইটা। এখন আপনার এই এরিয়ার আশেপাশে ধরেন আরো এক বা একাধিক লাইন গেছে। কি রকম লাইন গেছে? এই যেরকম বড় বড় যে পাওয়ার কেবল গুলো থাকে, ওই যে পাওয়ার ট্রান্সমিট করার জন্য, এরকম ধরেন আপনার আশেপাশে এই পাওয়ার কেবল গুলা গেছে, এবং যার মধ্যে দিয়ে আপনার হাই হাই পাওয়ারে বা আপনার হাই ভোল্টেজে আপনার হাই ভোল্টেজে আপনার সিগন্যাল বা কারেন্ট গুলো পাস হচ্ছে। তাহলে কি হয়, এই হাই ভোল্টেজের কারণে আপনার কি হচ্ছে, এই চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আপনার ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। তার মানে একটা এরিয়ার মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা আপনার কি করে, কাজ কাজ করে, এই এরিয়ার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে একটা এরিয়া জুড়ে। এখন এই এরিয়ার জুড়ে, এই এরিয়ার মধ্যে আপনার এই যে কমিউনিকেশনের জন্য যে আপনি কেবলটা আছে, এই তারটা আছে, সেই তারটা থাকার কারণে কি হয়, এই যে আপনার যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার এই যে এখানে আপনার একটা, এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা প্রভাব পড়ে যায় আপনার এই যে এই তারের মধ্য দিয়ে যে সিগন্যাল গুলো যাচ্ছে। যার ফলে এই মেসেজ সিগন্যালের উপরে আপনার একটা প্রভাব চলে আসে অন্য একটা সোর্স থেকে। কি বললাম, এক্সটার্নাল একটা সোর্স বা অন্য একটা সোর্স থেকে আপনার এই যে আপনার এই ইনফরমেশনের উপরে, বা হচ্ছে ইনফরমেশনের উপরে একটা প্রভাব চলে আসে, একটা ইফেক্ট চলে আসে বাহিরের একটা সোর্সের কারণে। বাহিরের বা এক্সটার্নাল, যে যে বাইরে বা এক্সটার্নাল একটা সোর্সের কারণে আপনার এই একটা ইফেক্ট চলে আসতেছে, এই ইফেক্টটাকে আমরা বলতেছি কি, ইন্টারফেরেন্স। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশন নিয়ে আমরা এই কথাগুলোই বলা হয়েছে। এখানে জাস্ট আমি এগুলো আপনি পড়ে নিলেও বুঝতে পারবেন। জাস্ট এখানে আমি ঘটনাটা আপনাকে বলি। এখানে ঘটনা যেটা হয়েছে, যে পয়েন্ট ওয়ান, এই পয়েন্ট ওয়ান থেকে আসলে তার আপনার অরিজিনাল বা মেসেজ সিগন্যালটা ধরেন সে পাঠাচ্ছে, এই যে এটাই হচ্ছে আমার মেসেজ সিগন্যাল, তাহলে এটা পাঠাচ্ছি। এটা পাঠানোর জন্য এই যে মিডিয়াম, এই যে এটা হচ্ছে আমার মিডিয়াম। এই মিডিয়ামে যাওয়ার কারণে কি হয়, যে আপনি মিডিয়ামে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট টু, যেটা এই যে পয়েন্ট টু, এই পয়েন্ট টু থেকে আপনি যে সিগন্যালটা পাচ্ছেন দেখেন, এই যে এখানে আপনি সেম 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 শেপেরই আপনি সিগন্যালটা পাচ্ছেন, কিন্তু আপনি দেখেন ম্যাগনিটিউডটা আগের মতো কমে গেছে না? জি স্যার। তাহলে কি হয়েছে, ম্যাগনিটিউড যেহেতু কমে গেছে কিন্তু শেপটা একই রকমই আছে, তার মানে এটা কি হয়েছে, অ্যাটেনুয়েশন হ্যাঁ, ঘটছে। তার মানে যে পয়েন্ট টু থেকে আমি আলটিমেটলি যে সিগন্যালটা পাচ্ছি, দেখতে পাচ্ছি শেপ ঠিক থাকলেও আপনার আলটিমেটলি মেসেজ, এই যে অরিজিনাল সিগন্যালের যে অ্যামপ্লিটিউড ছিল সেটা হচ্ছে কমে গেছে। তার মানে এখানে আমার অ্যাটেনুয়েশন ঘটছে যে পয়েন্ট টু তে। দেন এখানে পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রি তে যাওয়ার মাঝখানে আমরা কি করছি, এই যে আপনার সিগন্যালের স্ট্রেংথটা যে কমে গেল, এই যে মিডিয়ামের মধ্য দিয়ে যাওয়ার কারণে আপনার যেখান থেকে এখানে যাওয়ার ফলে দেখা গেল যে পয়েন্ট টু তে আমরা যে সিগন্যালটা পাইছি, সেটা আমার সিগন্যালের স্ট্রেংথটা কমে গেছে। এই জন্য আমরা কি করছি, সিগন্যাল স্ট্রেংথটা বাড়াচ্ছি। এই বাড়ানোর জন্য কি করা হয়েছে, এই যে মাঝখানে একটা এমপ্লিফায়ার লাগানো হয়েছে। এর ফলে দেখেন সিগন্যালের শেপটাকে সে ঠিক রেখে কি করছে, সে কিন্তু এই যে এটার তুলনায় এই যে সিগন্যালটার কিন্তু অ্যামপ্লিটিউডটাকে কি করে দিছে, বাড়াই দিছে না? জি স্যার। এই জন্য আমরা কে বলতেছি কি, এমপ্লিফাইড, যে সিগন্যালের বর্ধিতকরণ হয়েছে। এই জন্য পয়েন্ট থ্রি থেকে আমরা আলটিমেটলি এই যে এই এই মেইন সিগন্যাল থেকে আসলে অ্যাটেনুয়েশন হওয়ার পরে এই সিগন্যালটাকে আমরা এমপ্লিফায়ারের মধ্যে দিয়ে পাঠানোর পরে এই সিগন্যালটারও স্ট্রেংথটা বিল্ড আপ হয়েছে। দ্যাট মিনস অ্যামপ্লিটিউডটা বাড়ানোর ফলে যে এরকম হয়ে গেছে, যেটা আসলে বাড়াইছি আমরা এমপ্লিফায়ারের মধ্য দিয়ে, এবং সেটা আমরা যে পয়েন্ট থ্রি থেকে পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা হ্যাঁ, কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আজকের ক্লাসটা কি ফার্স্ট ক্লাস? মানে আমি আজকে জয়েন করছি তো। হুম। ওকে স্যার। আচ্ছা, তো এখন দেখেন যে ডিস্টরশন। তো ডিস্টরশনটা দেখেন, যে ডিস্টরশনটা আমি আপনাদেরকে আগে বলছি যে সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যাওয়া। এখানে সে কথাই বলছে যে দেখেন, ইট মিনস চেঞ্জেস ইন দ্য ফর্ম অর শেপ অফ দ্য সিগন্যাল। এখানে আপনি দেখেন এই যে এখানে যে সেন্ডার এন্ড, এই যে এটা হচ্ছে আমার সেন্ডার এন্ড, এবং এটা হচ্ছে কি আমার রিসিভার এন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেন্ডিং এর, এবং এটা হচ্ছে রিসিভিং এন্ড। তো ধরেন এখানে আপনার একটা কম্পোজিট সিগন্যাল আছে, এই যেরকম প্রত্যেকটা এরকম তিনটা সিগন্যাল আছে, এবং আলটিমেটলি দেখেন এই তিনটা সিগন্যালের মিলিত ফলে
আপনার এই যেরকম একটা সিগন্যাল পাচ্ছেন যেটা আপনি এখানে সেন্ড করতে চাচ্ছেন। তো এই সিগন্যালটা যখন আপনি এখানে সেন্ড করলেন, আলটিমেটলি দেখেন এই যে রিসিভার পয়েন্টে আমরা এই যে সিগন্যালটা পাইলাম সেটা কি শেপটা চেঞ্জ হয়ে গেছে না? এই যে একটু বেঁকে তেড়ে গেছে না, দেখেন। জি স্যার। জি স্যার। তাহলে শেপটা কি হলো? চেঞ্জ হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে গেছে। শুধু মানে কম বেশি হয় না, এই যে এখানে আপনার এই যে এই জায়গায় একটু এই জায়গায় একটু হয়েছে, এই জায়গায় একটু শেপটা চেঞ্জ হয়েছে। তো এই যে শেপটা চেঞ্জ হয়েছে, তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো? ডিস্টরশন। এই যে ডিস্টরশন, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে নয়েজ। নয়েজটা আমরা কি বললাম? যে আপনার চ্যানেলের কারণে এই নয়েজটা তৈরি হয়, এবং এটা হচ্ছে কি আনওয়ান্টেড যে সিগন্যালটা। নয়েজটা হচ্ছে কি যেটা আসলে আমরা চাই না, মানে হচ্ছে কি আনওয়ান্টেড সিগন্যাল, যেটা আসলে মিক্স হয়ে যায় কার সাথে? অরিজিনাল সিগন্যাল বা মেসেজ সিগন্যালের সাথে, সেটাই বলা হয়েছে। তো এই যে দেখেন, এই যে পয়েন্ট ওয়ান থেকে আসলে এই যে যে সিগন্যালটা আমার ট্রান্সমিট করতে হবে সেই সিগন্যালটা এখানে দেওয়ানো হয়েছে। এই যে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে গেল, এই মিডিয়াম থেকে আপনার নয়েজটা জেনারেট হয়। তো আমরা যে নয়েজটা হচ্ছে, সাপোজ ধরেন এই নয়েজটা দেখতে যে এরকম, তার মানে এই নয়েজটা আপনার এই যে এই ট্রান্সমিশন যে সিগন্যালটা ছিল এটার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আলটিমেটলি যে রিসিভিং পয়েন্টে আমরা কিন্তু একটা অন্য টাইপের একটা সিগন্যালটা পাচ্ছি। পাচ্ছি না? দেখেন তো, এই যে দেখেন। জি স্যার। তাহলে আলটিমেটলি এই সিগন্যালের মধ্যে আমার নয়েজ অ্যাড হয়েছে। এই নয়েজটা অ্যাড হওয়ার কারণে আসলে আমার অন্য টাইপের আসলে আমার এই সিগন্যালটা পাচ্ছি, তার মানে এখানে আমার ডিস্টরশন হয়েছে। তো যাই হোক, আপনার আমি আগেই বলছি যে প্রত্যেকটা চ্যানেলই আপনার নয়েজ থাকে, যেটা আসলে আপনার মেসেজ সিগন্যালের সাথে মিক্সড হয়ে যায়, এবং চ্যানেল অনুযায়ী আপনার নির্ভর করে নয়েজের পরিমাণটা বেশি না কম। ওকে, এক এক চ্যানেলের জন্য আপনার নয়েজের পরিমাণ এক এক রকম। তো এই যে ইন্টারফিয়ারেন্স। তাইলে স্যার, হ্যাঁ, বলেন। তাহলে এরকম এই নয়েজের কারণে পরে ভুল মেসেজ যাওয়ার কথা না? ভুল মেসেজ যায় না, কারণ আমাদের ওই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানোর কারণে আপনার তো নয়েজ তো থাকে এর মধ্যে। কিন্তু ধরেন আপনি এইখানে আপনি এই যে এইখান থেকে আপনি ইনফরমেশনটা সেন্ড করতেছেন, এবং এইখানে আপনি রিসিভ করবেন। তখন কি করা হয়? এই সেন্ডিং থেকে রিসিভার এন্ডে যাওয়ার আগে আপনার এরকম অনেকগুলো স্টেশন থাকে, এরকম স্টেশন থাকে, যে স্টেশনের কাজ হচ্ছে আপনার এখান থেকে এই যে যদি সিগন্যালের স্ট্রেংথ কমে যায় তাহলে সেই সিগন্যালের স্ট্রেংথ বাড়ায় দিবে। তারপরে নয়েজ যদি থেকে থাকে তাহলে যথাসম্ভব সে নয়েজটাকে ফিল্টার আউট করে থাকবে। তো এইভাবে প্রত্যেকটা স্টেশনে এইভাবে এইরকম গুলো কাজগুলো হয়, যার ফলে আসলে আপনার মোটামুটি টাইপের আপনি যে সিগন্যালটা ট্রান্সমিট করতে চাচ্ছেন সেই সিগন্যালটাই আপনি পাবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। তো ইন্টারফিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্স বললাম ওই যে আগে থেকেই আপনার বাইরের, এই যে ধরেন এখানে ল্যাপটপ বলছে যে বাইরের কোনো একটা সোর্স থেকে আপনার ইন একটা এফেক্টটা আপনার এই যে কমিউনিকেশনের মধ্যে এই যে চলে আসে, সেটাকে আমরা বলতেছি ইন্টারফিয়ারেন্স। বাইরের কোন বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে যেটা আসলে ইফেক্টটা পড়তেছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স। এরপরে চলে আসতেছি সিগন্যাল টু নয়েজ রেশিও। এইটা হচ্ছে, এটা একটা প্যারামিটার। এই যে এস এন আর আমরা বলে থাকি, এটা হচ্ছে কি একটা প্যারামিটার। এস মানে হচ্ছে সিগন্যাল, টুটা উচ্চ অবস্থায় আছে, এনটা হচ্ছে আপনার নয়েজ, এবং আরটা হচ্ছে রেশিও। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও এই প্যারামিটারটা আসলে দরকার কি? এইটা দরকার হচ্ছে কি, কারণ আপনার একটা সিগন্যালের কোয়ালিটি কিরকম, নয়েজের সাপেক্ষে একটা সিগন্যালের কোয়ালিটি কিরকম, বা একটা সিগন্যালের নয়েজের সাপেক্ষে স্ট্রেংথটা কিরকম, সেটা বোঝার জন্যই আমার এই এস এন আর এর যে প্যারামিটারটা সেইটা দরকার পড়ে। এবং এখানে নামের সাথেই দেখা আছে, দেখেন সিগন্যাল টু নয়েজ রেশিও, তার মানে আলটিমেটলি এস এন আর মানে হচ্ছে আপনার যে সিগন্যালের যে পাওয়ারটা আছে সেইটা, রেশিও মানে কি ডিভাইডেড বাই বা ভাগ করতে হবে এই নয়েজের যে পাওয়ারটা আছে সেটা। এটা হচ্ছে আমার এসএনআর। এবং এখানে দেখেন পাওয়ার পাওয়ার কাটাকাটি যাচ্ছে, তাইলে কি এটার কোনো ইউনিট থাকবে? না স্যার। না স্যার। তাইলে আলটিমেটলি এইটার কোনো কিন্তু ইউনিট নাই। তাহলে এইখান থেকে আমরা আলটিমেটলি যে এসএনআরটা পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট বিহীন, এবং এটাকে আমরা এই যে এই রেশিওটাকে আমরা বলতেছি কি এসএনআর, যার কোনো ইউনিট নাই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। এরপরে দেখেন এটা ছিল এসএনআর এর এমন একটা, এটা কিন্তু কোনো ইউনিট নাই। এরপরে যদি আমরা একটু নেক্সটে খেয়াল করে দেখি, দেখেন এখানে এসএনআর এর নিচে। তো যাই হোক, এটা থেকে আগে একটা কথা বলি, যেমন এসএনআর হচ্ছে কি বললাম, সিগন্যাল থেকে সিগন্যাল বাই নয়েজ। মানে আপনি একটু খেয়াল করেন, আপনি যে পাওয়ার, সিগন্যালের যে পাওয়ার বা যেটা যাই হোক, আপনি ধরেন এটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার আর দিয়ে, আর এটাকে আর কি লেখা যায় ভি স্কোয়ার বাই আর না?
পাওয়ারের যে জি স্যার। ইকুয়েশনটা, তাহলে জি দেখেন পাওয়ার কিন্তু এখন আপনি অ্যামপ্লিচিউড যেটা এ মানে অ্যামপ্লিচিউড, এই অ্যামপ্লিচিউডটা আপনি কারেন্ট হিসাবেও ট্রিট করতে পারেন অথবা ভোল্টেজ হিসাবেও কি করতে পারেন, মানে ট্রিট করতে পারেন, মানে যেটাকে আপনি কনসিডার করেন না কেন সমস্যা নাই। কিন্তু আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, আলটিমেটলি আমার যদি কারেন্ট বা ভোল্টেজ যেটাই আমার অ্যামপ্লিচিউড হোক না কেন, আপনি পাওয়ারটা কি দেখতে পাচ্ছেন যে অ্যামপ্লিচিউডের বর্গের সমানুপাতিক না? এই যে দেখেন, অ্যামপ্লিচিউডের বর্গের সমানুপাতিক না? জি স্যার। তাহলে আমরা বলতে পারতেছি পাওয়ারটা হচ্ছে আমার অ্যামপ্লিচিউডের বর্গের সমানুপাতিক। তাই যদি হয়, তাহলে এটাকে যদি আমি একটা ইকুয়াল চিহ্ন দিয়ে লিখতে চাই, তাহলে ধরেন একটা কনস্ট্যান্ট থাকবে, তারপর আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি ধরেন অ্যামপ্লিচিউড স্কোয়ার। যাই হোক এরকম। তাহলে আপনি দেখেন এইখান জি থেকে যদি আপনি এখন একটু খেয়াল করেন, সেটা ছিল সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার। তাহলে এটাকে আপনি কিভাবে লিখতে পারেন? এটাকে আপনি লিখতে পারেন কে ইন্টু আপনার সিগন্যালের যে অ্যামপ্লিচিউড ছিল সেটা, এটা হোল স্কোয়ার। আবার লিখতে পারেন কে ইন্টু আপনার নয়েজের যে অ্যামপ্লিচিউড ছিল সেটার হোল স্কোয়ার। তাহলে দেখেন কাটাকাটি করলে চলে যায়, তার মানে আলটিমেটলি কি পড়ে থাকতেছে, এই সিগন্যালের অ্যামপ্লিচিউড এবং নয়েজের যে অ্যামপ্লিচিউড তাদের হোল স্কোয়ার না? জি স্যার। তাহলে এই যে এখান থেকেই আপনার এটা চলে আসছে। ঠিক আছে, তার মানে সিগন্যালের এটাকে আমরা যেভাবে লিখতে পারি, এখান থেকে আমরা এই ইকুয়েশনটাকেও জেনারেট করতে পারি। এবং এটাকে কিভাবে আসলো, এটার একটা ডেরিভেশন আমি আপনাদেরকে দেখালাম, ছোটখাটো একটা ডেরিভেশন দেখালাম আর কি। তো এখন দেখেন, এখানে যে অ্যামপ্লিচিউডটা সেটা কিন্তু রুট মিন স্কোয়ারে আছে, ঠিক আছে, আরএমএস ভ্যালু, এটা মনে রাখতে হবে। এখানে যে অ্যামপ্লিচিউডটা সেটা আরএমএস ভ্যালুতে আছে। তো এখানে দেখেন, এটাকে আমরা বলতেছিলাম এতক্ষণ এসএনআর নিয়ে, এসএনআর নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যেটা কোন আসলে কিন্তু এখানে কোনো কি ছিল না, কোনো ইউনিট ছিল না। এখন আমরা অন্য আরেকটা এসএনআর নিয়ে কথা বলতেছি, দেখেন ও এসএনআর আরেকটা ফর্ম। এখানে দেখেন, এখানে এসএনআর কথাটা লেখা আছে কিন্তু এখানে ছোট করে একটা কথা লেখা আছে না, কি লেখা দেখেন তো, ডিবি না? জি স্যার। তার মানে হচ্ছে এখানে আমরা এসএনআরটা যে ইউনিটে আমরা ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে ডেসিবেল ইউনিটে। আলটিমেটলি ডেসিবেল মানে কি, সেটা একটা লগারিদম স্কেল। তাহলে যখন আপনি এসএনআর এর ভ্যালু আপনি লগারিদম স্কেলে বের করতে চাপেন, সেটার জন্য কি, তাহলে এসএনআরটা কি, এসএনআর এর লগারিদম স্কেল আমি বের করতে মানে এসএনআর কে আমি ডিবিতে বের করতে চাচ্ছি। তো ডিবিতে যদি আপনি বের করতে চান, তার মানে যে কোনো ভ্যালুকে যদি আমি ডিবি বের করতে চাই, তাহলে সে কি করতে হয়, আগে তার 10 গুণ দিতে হয়, এই যে 10, তারপর এটাকে লগ 10 বেস নিয়ে কার কার বের করতে চাচ্ছি, ডিবি এসএনআর এর, তার মানে এসএনআর কোনটা, এই যে পি সিগন্যাল বাই এই পি নয়েজ, তাহলে তখন এটা চলে আসে। বুঝা গেছে? জি স্যার। এখন জি এখান স্যার। থেকে দেখেন, এই যে পি সিগন্যাল বাই পি নয়েজ, এটাকে আমরা কি লিখতে পারি, এ সিগন্যাল বাই এ নয়েজ হোল স্কোয়ার না? জি স্যার। এই যে এখানে সেটাই লেখা হয়েছে, এই যে নিচে এইখান থেকে যেটা লেখা হয়েছে। এখন দেখেন যেহেতু এটা আমাদের লগারিদম ফাংশন, তাহলে আপনারা জানেন না যে যদি একটা আপনি পাওয়ার হিসাবে থাকে, তাহলে সেটা লগারিদমের ক্ষেত্রে সেটা আগে চলে আসে এবং সেটা গুণ হয়ে যায়। জি স্যার। তাহলে এখানে টুটা আগে এসে যাবে এবং সেটাই 10-এর সাথে গুণ হবে। তার মানে আলটিমেটলি 2 এবং 10 গুণে কত হবে, এই যে 20। 20, ঠিক আছে। তার মানে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যখন আপনি এসএনআর এর ভ্যালু ডিবি ইউনিটে বের করবেন এবং সেটা যদি পাওয়ার নিয়ে আপনি কাজ করেন, তাহলে সেটা হবে কি 10 দিয়ে। আর যদি অ্যামপ্লিচিউড নিয়ে কাজ করেন তাহলে সেটা হবে কত, 20 দিয়ে। বুঝা গেছে? জি স্যার। আবার দেখেন, যদি ভাগ থাকে, তা ভাগটাকে আমরা লগারিদম স্কেলে কি করতে পারি, বিয়োগ দিয়ে করতে পারি না, বিয়োগ লিখতে পারি না? জি। জি স্যার। তাহলে এইটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে কি রকম আসে, তাহলে আপনার আসবে হচ্ছে 10 লগ, এটা হচ্ছে 10 বেজ হচ্ছে আপনার পি সিগন্যাল, মাইনাস চলে আসবে যদি ভাগ, তারপর 10 লগ 10 পি কি আসবে, নয়েস। তাহলে এই এই যে এটা পুরোটা আমার লগারিদম স্কেলে, এবং সেটা কার, সিগন্যালের যে পাওয়ারটা, তার মানে আমরা বলতে পারছি এই যে সিগন্যালের পাওয়ারটা সেটা কি ডিবি স্কেলে, মাইনাস এই যেটা হচ্ছে নয়েজের পাওয়ার, এবং সেটাকে কিসে নেওয়া হয়েছে, এই যে লগারিদম স্কেলে, তার মানে এটাকে পুরোটা ডিবিতে নেওয়া হয়েছে, এই জন্য নয়েজের ডিবি। তার মানে সিগন্যালের ডেসিবল মাইনাস নয়েজের যে পাওয়ার সেটা ডেসিবল। বুঝা গেছে? এইভাবে আমরা লিখতে পারি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে যদি আমি একটু নেক্সট স্লাইডে যাই, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এবং একটা থিওরম। এই থিওরমটা হচ্ছে কি শ্যাননের থিওরম। তো শ্যানন হচ্ছেন একজন লোক যিনি আসলে এই থিওরমটা প্রপোজ করছেন, যেটার মাধ্যমে আসলে আমরা
একটা চ্যানেলের মধ্য দিয়ে, আমি আবার বলতেছি যে একটা চ্যানেল, কি বললাম, যে এই শ্যাননের, এই যে শ্যানন হার্টলি যে থিওরেমটা দিয়েছেন, তিনি আসলে বের করতেছেন, বা আমরা একটা চ্যানেলের ক্যাপাসিটিটা, মানে একটা চ্যানেলের মধ্য দিয়ে আমার ইনফরমেশনটা কি হারে পাস করতেছে, মানে কত রেটে পাস করতেছে, এবং রেটটা কি, রেটের ইউনিটটা হচ্ছে যে ইনফরমেশনটা কত বিট পার সেকেন্ডে। দ্যাট মিনস এই যে রেট, কোন রেট যদি কথাটা চলে আসে, তাহলে সেটা কি পার সেকেন্ডে চলে আসে না? জি রেট স্যার। বলতে তো পার সেকেন্ডে। তার মানে এই যে শ্যাননের যে থিওরেমটা, সেটা হচ্ছে কি, একটা চ্যানেলের আপনি ক্যাপাসিটি বের করতে পারবেন। দ্যাট মিনস একটা চ্যানেলের মধ্য দিয়ে আমার ইনফরমেশন কি হারে, দ্যাট মিনস কত বিট পার সেকেন্ড হারে, বা কত বিট পার সেকেন্ডে আমার একটা চ্যানেলের মধ্য দিয়ে ইনফরমেশন পাস হচ্ছে, সেটা বের করতে পারবেন। কিন্তু ওই ওই মানে বের করতে পারবেন একটা স্পেসিফিক ব্যান্ডউইথের জন্য, এবং ওই চ্যানেলের মধ্যে আপনার নয়েজের প্রেসেন্স থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তার মানে কি হইলো, যে একটা চ্যানেলের আমি ক্যাপাসিটি বের করতে পারবো যে চ্যানেলের মধ্যে নয়েজ থাকতে পারে, এবং ওই চ্যানেলের ব্যান্ডউইথটা আমার আগের থেকেই জানা। এই জন্য এটাকে বলতেছি স্পেসিফাইড ব্যান্ডউইথ। বুঝা গেছে? জি স্যার। তাহলে দেখেন, তাহলে উনি থিওরেমটা বলছে এবং এটাকে ইকুয়েশন দিয়ে দিছে, বলছে সি ইকুয়ালস টু বি লগ টু। এখানে দেখেন, এখানে লগের বেস কত, টু। লগের বেস টু। কিন্তু আগেরটাতে কিন্তু যখন আমি ডেসিবেল ইউনিটে নিছিলাম, তখন কিন্তু 10 লগ কত ছিল, 10 লগ 10 বেস, তখন কিন্তু জি। লগের বেস 10 ছিল। তখন এটা খেয়াল রাখতে হবে, যদি আপনি ক্যালকুলেটরে যখন ক্যালকুলেট করবেন, তখন লগের যদি বেস আপনি 10 সিলেক্ট না করে দেন, তাইলেও কিন্তু সে বেসটা 10ই ধরে নিবে। কিন্তু যখন আপনি এইটা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার লগের বেসটা কত সিলেক্ট করে দিতে হবে, টু সিলেক্ট করে দিতে হবে। টু সিলেক্ট করে দিতে হবে, নাইলে কিন্তু ভুল আসবে। যদি আপনি সিলেক্ট না করে দেন ক্যালকুলেটরে, তাহলে সে বাই ডিফল্ট সেটাকে সে 10 বেসে নিয়ে মানে ক্যালকুলেট করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়ালস টু বি লগ টু 1 + SN। তার মানে এই সি মানে হচ্ছে আপনার ক্যাপাসিটি, যেটা আসলে আপনার ইউনিটটা হচ্ছে বিট পার সেকেন্ড বুঝাচ্ছে। এটা আসলে আপনার এই যে যে হারে আপনার ইনফরমেশনটা পাস হচ্ছে, দ্যাট মিনস ক্যাপাসিটিটা বোঝাচ্ছে। বি মানে হচ্ছে কি চ্যানেলের ব্যান্ডউইথ, এই যে চ্যানেলের ব্যান্ডউইথ log2 1+। এই এস মানে হচ্ছে কি আপনার ওই যে সিগন্যালের যে পাওয়ারটা ছিল, পাওয়ার বলতে কি বোঝাচ্ছে, এভারেজ পাওয়ার। এবং এই যে এন মানে হচ্ছে কি নয়েজ পাওয়ার, নয়েজ বলতে কি এভারেজ পাওয়ার। আমাদের অনেক ধরনের পাওয়ার আছে না, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, তারপরে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখানে আমরা আসলে এভারেজ পাওয়ারটা নিয়ে কথাবার্তা বলতেছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এভারেজ পাওয়ারটা নিয়ে আমরা কথাবার্তা বললাম। তো যাই হোক, এখন দেখেন যে আমাদের ছিল এই সূত্র, এবং এটাও ছিল আমাদের শ্যাননের ক্যাপাসিটি ফর্মুলা। এখান থেকে আমরা চ্যানেলের ক্যাপাসিটি বের করতে পারি, সেটা হচ্ছে কি বিট পার সেকেন্ডে। এবং আপনি যখন ব্যান্ডউইথটা বসাবেন, সেটা আপনি হার্টজে বসাবেন, এবং পাওয়ার গুলো আপনি ওয়াটে বসাবেন। এখন এখানে দেখেন, এটা হচ্ছে সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই কি নয়েজের পাওয়ার। তার মানে এটা আলটিমেটলি কি এসএনআর না, জি স্যার। কিন্তু ডিবি ইউনিটে না, তাই তো? নর্মাল এসএনআর, যেটা আসলে কিন্তু ডিবি ইউনিটে না। বুঝা গেছে? তাহলে এটাকে জি। আমরা এটাও লিখতে পারি, সি ইকুয়ালস টু বি লগ টু 1 + SN আর, এটা একই কথা। ইএসএনআর মানেই হচ্ছে এটা। এখানে কিন্তু আমি ডিবি লিখি নাই, ডিবি হইলে তখন লগারিদম স্কেল হইতো, কিন্তু এটা লগারিদম স্কেলের এসএনআর না। বুঝা গেছে কথা? জি স্যার। জি। আচ্ছা, তো আমাদের আসলে এই স্লাইডে বেশি কিছু বাকি নাই, দেখেন আর জাস্ট এইখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথে কি বলছে, এটা খুবই সোজা একটা ম্যাথ। বলছে যে আপনি কি বের করবেন, এই যে এসএনআর বের করবেন ডিবিতে, কার, একটা ভয়েস চ্যানেলের, যেটার আপনার যে সিগন্যালের যে পাওয়ার, সেটা হচ্ছে কত, 0.52 মিলিওয়াট। স্মল এম মানে কি মিলি, যদি ক্যাপিটাল এম এরকম থাকতো তাহলে সেটা কি মেগাওয়াট। আর এখানে যেহেতু স্মল এম আছে, এটা মানে কি বুঝেছে, মিলিওয়াট। তার মানে সিগন্যালের যে পাওয়ারটা, সেটা বলা আছে 0.52 মিলিওয়াট, এবং নয়েজের যে পাওয়ারটা সেটা বলা আছে কত, 0.01 মিলিওয়াট। তাহলে এখন আপনাকে এসএনআর বের করতে বলা হয়েছে। এসএনআর কি ডিবিতে বের করতে বলা হয়েছে না? জি স্যার, ডিবিতে। জি স্যার। তার মানে লগারিদমের যে সূত্রটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এসএনআর যদি আমি ডিবি ইউনিটে বের করি, সেটার জন্য ছিল আপনার হচ্ছে 10 লগ 10। কেন? কারণ এখানে আমার পাওয়ার দেওয়া আছে, তাহলে পাওয়ার নিয়ে কাজ করার জন্য আমার আসলে 10 লাগে। তাহলে PS/PN, এটাই।
এবং এই সিগন্যালে যে পাওয়ার সেটা কত ছিল, এই যে 0.52, এটা বসায় ফেলেন। এখানে ধরেন মিলিওয়াট আছে। তারপর আপনি ধরেন নয়েজের যে পাওয়ার সেটা হচ্ছে এই যে 0.01, তাহলে এটাও কি মিলিওয়াট। তাহলে মিলিওয়াট মিলিওয়াট কাটা চলে গেল না? এই জন্য এখানে আমরা এটাকে ওয়াটে কনভার্সন করি নাই, মানে আপনি যাই করেন না কেন দুইটা তো কাটাকাটি চলে যাবে, তাই না? জি। এই জন্য এখানে আসলে আমরা ওয়াটের নেই নাই। এখানে ওয়াটের নিলেও হবে, না নিলেও হবে, কারণ কি আপনার তো যাই করেন না কেন এখানে তো আপনার কাটাকাটি চলে যাবে দুইটা, এই কারণে নেওয়া হয় নাই। তো যাই হোক, এটা আমাদের আসলো, এবং এখান থেকে আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আপনি যে এসএনআর এর ভ্যালু পাবেন ডিবি ইউনিটে। বুঝে গেছে এই ম্যাথটা? বুঝতে পারছি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা একটু অন্য টাইপের ম্যাথস আছে, এই যে এটা, এটা একটু জি স্যার, বুঝতে ডিফিকাল্ট, পারছি। এটা একটু ট্রিকি। একটু দেখেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার স্লাইডের পড়ানো শেষ। খেয়াল করেন, এখানে কি বলছে, একটা কমিউনিকেশন চ্যানেল আছে, এবং তার কি বলছে সিগন্যাল টু নয়েজের যে রেশিও, মানে সিগন্যাল টু নয়েজের যে রেশিও সেটা বলা আছে 8 ডিবি, কিন্তু এটা কি ডিবিতে না। জি। তার মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ যেটা, সেটা মানে কি এসএনআর না? এসএনআর তো। জি। এখন এই এসএনআরটা তো যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি ডিবিতে দেওয়া আছে না? জি। তাহলে এইটাকে, তাহলে আমার যখন আমি এখানে এসএনআর এর, তার মানে এসএনআর এটা কোনটা, ডিবি দেওয়া আছে, রাইট? জি। আচ্ছা, তাহলে এই যে এসএনআর এর যে ডিবি ভ্যালু সেটা দেওয়া আছে 8 ডেসিবল। এবং ব্যান্ডউইথ বলছে, ব্যান্ডউইথ বলতে কি আপনার ওই যে শ্যাননের ক্যাপাসিটি থেকে বি যেটা, সেটা বলছে 4.5 কিলো হার্স। তার মানে এখানে এত কিলো হার্স দেওয়া আছে, তাহলে এটাকে আপনি হার্স দেন তাহলে কত আসবে? 4500 হার্স। এখান থেকে আপনাকে চ্যানেলের ক্যাপাসিটি বের করতে বলছে। তা আমরা শ্যাননের ক্যাপাসিটি, শ্যাননের যে ফর্মুলা সেটা আমরা জানি, সি ইকুয়ালস টু আপনার আসতেছে হচ্ছে বি লগ 1 প্লাস SNR। এবং একটু খেয়াল করবেন, এখানে আমরা যখন শ্যাননের ক্যাপাসিটি বলছিলাম সেখানে যে এসএনআর ভ্যালু সেটা কি ডিবিতে ছিল? না স্যার, নর্মাল। ডিবিতে ছিল না, নর্মাল ছিল। তাহলে এখানে আমার এসএনআর এর নর্মাল ভ্যালু লাগবে। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করতে চাই ক্যাপাসিটিটা, বি এর ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 4500, তারপর হচ্ছে log 2, এখন এটা হচ্ছে 1 প্লাস SNR। এটা কিন্তু নর্মাল ভ্যালু, দ্যাট মিনস S/N এটাকে বলা যায়। তো যাই হোক, আমার এসএনআর নর্মাল ভ্যালু লাগবে, কিন্তু এখানে এসএনআর এর কি ভ্যালু দেওয়া আছে, ডিবি না। জিবি। তাহলে এখান থেকে আমার এসএনআর এর নর্মাল ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে, যাতে আমি এখানে বসাইতে পারি। এখানে বসাইতে পারলে আমি ক্যাপাসিটিটা বের করতে পারবো। তাহলে এসএনআর এর যে যে সূত্রটা ছিল ডিবি স্কেলে, এসএনআর এর ডিবি স্কেলে যে সূত্রটা ছিল সেটা কি, সেটা ছিল 10 log S/N ছিল না, বা জি এসএনআর স্যার। এটাই তো জি ছিল। স্যার। তাহলে আপনি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ভ্যালু দেওয়া আছে 8 ডিবি, এই যেখানে দেওয়া আছে। তাহলে 8 = হচ্ছে 10, এবং এখান থেকে আপনার S/N টা বের করে নিয়ে আসতে হবে, তাহলে আমি যে এখানে বসাইতে পারবো। এই যে এটা এখানে গেল, যাওয়ার পরে আপনার এখানে পড়ে থাকবে log S/N। আলটিমেটলি এখানে কত থাকবে, 8/10, 8/10 মানে 0.8। এখন আপনি এখান থেকে যদি এস এন বের করতে চান কিভাবে বের করবেন, S/N, এটা হচ্ছে অ্যান্টিলগ, অ্যান্টিলগ মানে হচ্ছে 10⁻0.8। তাহলে 10⁻0.8 মানে হচ্ছে 6.3। আলটিমেটলি সেটা হচ্ছে কি আপনার এস 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 বাই এন। তাহলে যে এখানে যেটা আপনার শ্যাননের ক্যাপাসিটি ফর্মুলা, যেখানে S/N কাজে লাগতো, এই যে এখানে, সেখানে আপনি এই যে এই 10⁸ দ্যাট 0.8, দ্যাট মিনস 6.3 যেটা, সেটা যে এখন এখানে ইনপুট করে দেন। ইনপুট করে দিলে এরপরে এই যে এখানে ইনপুট করে দিলে 4500 ইন্টু log 2 1 + 6.3। আর কোনো কিছু বাকি নাই, আননোন সবগুলো, এখন জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে আপনি মান বের করতে পারবেন। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। তো আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ছিল 4500 এবং এখানে এটা ছিল 6.3, সাথে এক যোগ করলে 7.3, টু বেসে আসলো আপনার 2.87, এবং দুইটা গুণ করার ফলে আমার আসছে কত, 12,905.5। এটা কিন্তু বিট পার সেকেন্ডে চলে আসলো, এবং এখান থেকে কিলো বিট পার সেকেন্ডে নিছে। এটা কিভাবে নিছে? আপনি কি একটা জিনিস জানেন কিনা দেখেন, কোন কোন বইতে দেখবেন, আমরা তো জানি ঠিক আছে, যে ধরেন 1 কেজি সমান সমান কত, 1000 গ্রাম না? জি স্যার। জি এক স্যার। এক কেজি সমান সমান স্যার, এটা বিট পার সেকেন্ডে রাখলে কি অ্যান্সার হবে?
অ্যান্সার এখানে দিলে? হ্যাঁ, বুঝি নাই, বলেন, এখন কথা বলেন। বলতে স্যার বিট ফার্স্ট সেকেন্ডে অ্যান্সার লিখলে যদি কিলোতে না নিই। আমি যদি বিট পার সেকেন্ড এখানে যদি কিছু বলা না থাকে ইউনিটটা, তাহলে আপনার হবে বিট পার সেকেন্ড পর্যন্ত রেখে দিলে হবে। বাট এখানে যদি আমি কোশ্চেনে বলে দিই আপনাকে অন্য কোনো ইউনিটে নিয়ে যেতে হবে, তাহলে আপনাকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। এই, এখন দেখেন, আমরা জানি যে 1 কেজিতে সমান সমান হচ্ছে 1000 গ্রাম, কিন্তু যখন আমরা বিটের হিসাবটা করব, বিটের হিসাবও কি সেম, যে 1 কিলো, 1 কিলো বিট সমান সমান হচ্ছে 1000 বিট, এরকম কিছু? জি না স্যার। না সেরকম স্যার, তো, এক সেরকম। হাজার চব্বিশ না নাকি স্যার? হ্যাঁ, 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 শুধু এক 24 হাজার চব্বিশ চব্বিশ বিট এখানে আপনার 1000 আসে না, সেখানে এটা কি আছে, এই 24 একটা এক্সট্রা থাকে। বুঝতে পারছেন? তো আপনি দেখবেন কোন কোন বইতে, তাহলে এটাকে যদি বিট পার সেকেন্ডকে যদি আমি কিলো বিট পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার এটাকে 1024 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু কোন কোন বইতে আপনার এই 1000 দিয়েও ভাগ করছে। তো যেহেতু কোনো বইতে আপনার 1000 দিয়েও ভাগ করছে, আবার কোন কোন বইতে 1024 দিয়েও ভাগ করছে, তো আমি দুইটাই রাইট দিব। কিন্তু আপনি সঠিকটা মনে রাখেন, সঠিকটা হচ্ছে আপনি যদি বিট পার সেকেন্ড থেকে কিলো বিট পার সেকেন্ডে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে 1024 দিয়ে ভাগ দিতে হবে। এটাই সঠিক নিয়ম, ঠিক আছে? জি স্যার। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাইলে এটাই ছিল আমার ম্যাথের লাস্ট, এটা জাস্ট লাস্ট সাইডে আসি আমরা। এখানে দেখেন ব্যান্ডউইথ বলছি। ব্যান্ডউইথ মানে কি, আপনার ডিফারেন্স। তো কার ডিফারেন্স? ফ্রিকোয়েন্সি মানে ডিফারেন্স। ধরেন একটা চ্যানেলের ব্যান্ডউইথ বের করতে চাচ্ছে, তাহলে কিভাবে, ধরেন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ব্যান্ডউইথ বের করতে চাচ্ছেন। তার মানে তখন আপনাকে বুঝতে হবে যে এই চ্যানেলের মধ্য দিয়ে আপনার দুইটা ইনফরমেশন লাগবে। এটা হচ্ছে কি, সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাস করতে পারে এই চ্যানেলের মধ্য দিয়ে। তাহলে সেটা ধরেন আপনি এফ ম্যাক্স বের করে ফেললেন। আবার ধরলেন যে এই চ্যানেলের মধ্য দিয়ে সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাস করতে পারে, এবং এর চেয়ে কমে গেলে ওই সিগন্যালটা এই চ্যানেলের মধ্যে দিয়ে পাস করবে না। তাহলে সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে দিয়ে পাস করতে পারে সেটা আপনি বের করে ফেললেন এফ মিনিমাম। তাহলে আলটিমেটলি এই চ্যানেলে যে ব্যান্ডউইথ, সেটা যদি আমি বি বলি, তাহলে চ্যানেলের ব্যান্ডউইথ হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ। আর এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে দেখেন, এখানে এক্স সাইডে আপনার ফ্রিকোয়েন্সি এবং ওয়াই সাইডে হচ্ছে আপনার অ্যামপ্লিচিউডটা আছে। এই অ্যামপ্লিচিউডটা নর্মালাইজড ফর্মে করা, এই জন্য এটার আমার হাইয়েস্ট ভ্যালু একে দেওয়া, নর্মালাইজড ফর্মে নিয়ে আসা হয়েছে। এখন আপনারা হয়তো বা আগে পড়ছেন রেজোন্যান্স সার্কিটে, দেখবেন যে একটা সিগন্যালের যখন আপনার ধরেন এই যে, এটা আমার এই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য আপনার কিন্তু যে সিগন্যালের যে অ্যামপ্লিচিউডটা সেটা কম, এবং সবচেয়ে বেশি এখানে হচ্ছে আমার ম্যাক্সিমামে পৌঁছাইছে। তো দেখবেন যে আপনার সব মানের জন্য কিন্তু আপনার যে সিগন্যালটার যে মানে মানে ইউজ করা যায় না, সব ম্যাগনিটিউডের সিগন্যাল কিন্তু আমার ইউজফুল না। তো আপনি যদি এইটার জন্য আপনি ইউজফুল যদি ক্যাটাগরিটা বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন? রেজোনেন্সে বলা ছিল যে আপনি ধরেন এটা তো আমার হাইয়েস্ট ভ্যালু, তাই না? হাইয়েস্ট না? জি স্যার। তাহলে হাইয়েস্ট কত, এখানে 1। এবং জি স্যার। এবং আপনার ইউজফুল কত পর্যন্ত? ইউজফুল হচ্ছে এটার হাইয়েস্ট যে ম্যাগনিটিউড সেইটার 70.7% পর্যন্ত। হাইয়েস্ট যেটা ছিল তার 70.7% পর্যন্ত যে ম্যাগনিটিউড, এই যে এই জন্য এখানে 0.07 দেওয়া। এই যে তার মানে এইটার এই ম্যাগনিটিউডের এই যে এতটুকু পর্যন্ত, দ্যাট মিন 70.7% পর্যন্ত যে ম্যাগনিটিউডটা আছে সেটা আমার ইউজফুল। তাহলে এটা হচ্ছে আবার নিচে গেলে কিন্তু সেটা কমে যাবে, এই জন্য এই নিচেরটা আমার ইউজফুল না। এই যে এটা হচ্ছে ম্যাগনিটিউড, তাহলে এইটা পর্যন্ত আমার ইউজফুল। তাহলে মানে এইটার জন্য যদি আমি বলি এটার জন্য আমার ব্যান্ডউইথ কত হবে, ইউজফুলের যে ব্যান্ডউইথ, সেটা হবে যে দেখেন, এটা নিচে কিন্তু আমরা যাব না। কারণ কি, আমার এটা ইউজফুল না, এটা নিচে আমরা যাব না, কারণ ম্যাগনিটিউড কমে গেছে, এটা ইউজফুল না। জি। আমার ইউজফুলটা হচ্ছে এই যে এতটুকু এরিয়ার মধ্যে। তাহলে এইটুকু এরিয়ার মধ্যে আমার সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি কোনটা, এটা না? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে আমি ধরলাম যে ওমেগা এল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটার জন্য আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কোনটা, এটা না? এটাই তো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি জি বলছি, স্যার। কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি কোনটা? এটা কিন্তু সর্বোচ্চ জি স্যার। মান, সর্বোচ্চ মান এটা, কিন্তু আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি জি তো এইটা। জি জি ফ্রিকুয়েন্সিটা, জি। তাহলে এইটা হচ্ছে ধরেন এই যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা ধরলাম ওমেগা এইচ, তাহলে আলটিমেটলি এটার জন্য যদি আপনি ব্যান্ডউইথ বের করেন, তাহলে সেটা হবে ওমেগা এইচ মাইনাস ওমেগা এল। এবং এটা যদি বের করেন তাহলে আলটিমেটলি এই যে স্পেসটা, এই স্পেসটুকুই আসলে বুঝাচ্ছে, এই যে এতটুকুর যে ফাঁকা যায়, ঠিক আছে?
বুঝে গেছে? জি বুঝতে স্যার। পারছি। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আছে কি এতটুকু শেষ করব? জি স্যার। স্যার শেষ আপনার করে ইচ্ছা স্যার।